সবাই তাহলে হেডিংটা দিয়ে ফেলো, ডিফারেন্সিয়েশন এখানে দিবা। বানান ঠিক হলো না কে জানে। ডিফারেন্সিয়েশন তো একটা ফাংশনের হয়, ডিফারেন্সিয়েশনের মানেটাকে একটু বোঝার চেষ্টা করো। অন্তর মানে হলো অন্তরীকরণ, আমরা বলি অন্তরীকরণ। অন্তর মানে কি? অন্তর মানে হলো পরিবর্তন বা চেঞ্জ, আর অন্তরীকরণ মানে হলো রেট অফ চেঞ্জ। সহজ ভাষায় যদি বলি, ডিফারেন্স মানে পরিবর্তন, আর অন্তর মানে পরিবর্তন, আর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ মানে হলো পরিবর্তনের হার, পরিবর্তনের হার। কিন্তু একটা বিশেষ কথা আছে, যে কোনো পরিবর্তনের হারে আমরা ডিফারেন্সিয়েশন হিসেবে চিহ্নিত করি না। এটার মধ্যে যে বিশেষ কথাটা আছে সেটা হলো স্মল চেঞ্জের সাপেক্ষে, উইথ এই ওয়ার্ডগুলা চিনো, উইথ রেসপেক্ট টু, WRT লিখলে বুঝবা উইথ রেসপেক্ট টু বলা হচ্ছে, মানে সাপেক্ষে। কিসের সাপেক্ষে? স্মল চেঞ্জের সাপেক্ষে। এটুকু লেখা রাখা খুব সুন্দর করে। ব্যাপারটা একটু সহজভাবে বোঝাই তোমাদের। ধরো তোমার বান্ধবীর চুল সামথিং 7 দিনে বাড়ে, 7 ডেইসে বাড়ে 70 মিলিমিটার মনে করো। একদিনে কত বাড়ে? 70 ডিভাইডেড বাই 7 মিলিমিটার। এই তো তুমি 10 মিলিমিটার বের করে ফেললা। এটা একটা রেট অফ চেঞ্জ। দেখো 7 দিনে দিনের সাপেক্ষে কতখানি চুল বাড়ছে সেটা আমরা বের করলাম, এটা একটা রেট অফ চেঞ্জ। বাট এই যে একদিনে কত বাড়ে সেটা যে বের করলাম, এটা কিন্তু একদিনের সাপেক্ষে বের করলাম। আমাদের যে চেঞ্জটা সেটা ক্ষুদ্র না, কিন্তু অনেক বড় একটা 24 ঘন্টার একটা করতেছি। এই একদিনে এত বাড়ে এটা তো বুঝলাম, কিন্তু 1 সেকেন্ডে কত বাড়ে সেটা তো বের করি নাই, বা 1 ন্যানো সেকেন্ডে কত বাড়ে সেটা তো বের করি নাই। একদম মানে এই মুহূর্তে কতখানি করে বাড়তেছে সেটা তো বের করি নাই। এটা পুরো এক দিনের হিসাব করে রাখছি পরে। এটাকে আমরা রেট অফ চেঞ্জ বলবো ঠিকই, কিন্তু এটা ডিফারেন্সিয়েশন না। ডিফারেন্সিয়েশনের সাথে এটা রেজাল্ট মিলতে পারে যদি একদম লিনিয়ার হয়, মানে একই সরলরৈখিক হারে বাড়তে থাকে, তাহলে ডিফারেন্সিয়েশনের সাথে মিলতেও পারে। কিন্তু দেখা গেল যে না, এই দিনের সকালবেলা তোমার বান্ধবীর চুল একটু বেশি করে বড় হয়েছে, রাত্রেবেলা আবার একটু কম বড় হয়েছে, তাহলে কি তুমি বলতে পারবা নাকি সকালে সকালে সকালেও রেটটা 10 মিলিমিটার পার ডে ছিল? কথাটা ঠিক না। তার মানে হইলো যখন আমি এই সময়টা, এই যে চেঞ্জটাকে কমে আনতেছি, তখন পরিবর্তনের হারটা একদম অ্যাকুরেট হচ্ছে, ওই সময় হচ্ছে, তাৎক্ষণিকভাবে বের করা যাচ্ছে। এই জিনিসটাকে আসলে বেসিক্যালি ডিফারেন্স বা ডিফারেন্সিয়েশন বলতেছি আমরা। এটাকে আরো একটু ভালো বোঝার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটার নাম হলো স্লোপ। টপিকের নাম দাও স্লোপ। স্লোপের আরেকটা নাম হলো ঢাল, আরেকটা নাম হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বানানটা হচ্ছে ভুল লিখলাম মনে হচ্ছে, সিআরএ ডি আই এন টি। আমার হয় ঠিকই লেখছি। আচ্ছা, যাই হোক সমস্যা নেই, বানান ভুল হলে ঠিক করে নিবা, বই বই পড়ে দেখবা। স্লোপ, গ্রেডিয়েন্ট, তারপর ঢাল, তারপর নতি বলা হয়, নতি। এনো নতি। নতি 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 নতি। আচ্ছা, এই জিনিসগুলোর মানেটা কি সেটা একটু দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা একটা ফাংশন আঁকি।
ধরো এখানে একটা ছোট একটা ফাংশন আঁকলাম আমরা, কিভাবে আঁকবো জিনিসটাকে, কিভাবে আঁকি। ধরো এখানে একটাই ছিল তোমার এই চুলের কার্ভটাই আঁকি আমি, যেহেতু চুল দিয়ে ব্যাখ্যা করতেছিলাম। এইদিকে হলো সময় প্লট করি, আর ওইদিকে চুলের বৃদ্ধিটা প্লট করি। চলো দেখাচ্ছি। এটার ব্যবসাও হইতে পারে, বিজনেস দিয়ে দেখাই, চুল তো দেখাইলাম। এখন তাহলে আমরা অন্য কিছু আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরো এইখানে তোমার বিজনেসে লাভ হইছে 8 লাখ টাকা, 8 লাখ। এইখানে কতদিন পরে হয়েছে এই ঘটনা? এটা হয়েছে তোমার ব্যবসা শুরু করার মনে করো 4 ইয়ার্স এর মধ্যে। আর যখন তুমি ব্যবসা শুরু করেছো মাত্র 1 ইয়ার্স হয়েছিল বা 2 ইয়ার্স হয়েছিল, তখন তোমার বিজনেস এত ভালো লাভ করে নাই, তোমার বিজনেসের যে প্রফিটটা ছিল সেটা মনে করো একটু কম ছিল, সেটা অনেক কম ছিল, ধরো 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 4 লাখ ছিল। Okay? তো এই জিনিসটাকে যদি আমরা আঁকি তাহলে এরকম দেখা যাবে, মোটামুটি এখান থেকে এদিকে যাচ্ছিল, ব্যবসাটার কার্ভটা এরকম হবে। ধরলাম যে লিনিয়ারলি বাড়তেছিল। আচ্ছা, এখন খুব সুন্দর করে একটা সংজ্ঞা লেখো। স্লোপ কি জিনিস? এক্স অক্ষে বা এক্সিসে স্থাপিত কোনো রাশির সাপেক্ষে। আচ্ছা, স্লোপ কি জিনিস তোমরা একটু বলো তো, আমার নিজের একটু ট্রাই করো তো, স্লোপ কারে বলে? তোমাদের বইয়ের মধ্যে নরমাল ডেফিনেশন আছে স্লোপের। স্লোপ বা নতি কি জিনিস বলতে পারবা বকুল? আবির, স্লোপ কারে বলে? স্লোপ বা ঢাল কাকে বলে জানো? সাব্বির, এনি আইডিয়া? আমরা নর্মালি এক্স অক্ষ বরাবর 1 একক গেলে ওয়াই অক্ষ বরাবর যত একক প্রডিউস হয় সেটাই স্লোপ। নাইস বলেছো, সুন্দর হয়েছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা একটা আজগুবি একটা সংজ্ঞা লেখা আছে, বলবে যে এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা সরল রেখা যে কোণ উৎপন্ন করে সেটা ট্যানজেন্ট, বা এই কোণটা ট্যানজেন্টকে বলে স্লোপ। এই কথাটা একদমই ঠিক না, এটা স্লোপের সংজ্ঞা না, এটা স্লোপ বের করার একটা পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা। যাই হোক, যদি ভালো করে ডেফিনেশনটা লেখো তাহলে এক্স এক্সিসে স্থাপিত কোন রাশির সাপেক্ষে ওয়াই এক্সিস এ স্থাপিত কোন রাশির পরিবর্তনের হারকে এই হারকে কি বলে? এক্স এক্সিস এ স্থাপিত কোন রাশির সাপেক্ষে ওয়াই এক্সিস এ স্থাপিত কোন রাশির ঢাল বলে। ব্যাপারটা একটু সিম্পলিফাই করে দেই। ঢালের সংজ্ঞা তুমি পেয়ে গেছো, এখানে ঢাল বের করে দেখালে আরো ভালোভাবে বুঝবা। দেখো আমি এখানে কি করব, এখানে যেটা করব সেটা হলো
ডেল্টা মানে দিয়া জেনারেলি ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে আমরা চেঞ্জ বোঝাই ডেল্টা চিহ্ন দ্বারা, ডেল্টা বা ডি চিহ্ন দ্বারা ডিফারেন্স বা চেঞ্জ বোঝাই। এটা যদি আমরা বলি ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, তাহলে এইখানে কি হয়েছে চিন্তা করে দেখো, বয়স আসলে দিন বা আসলে বেড়েছে হলো 2 থেকে 4 হয়েছে, তার মানে উপরে আমি যদি চিন্তা করি রেট অফ চেঞ্জ কত হয়েছে সেটা তোমাদের কেমনে করে বলা যায় একটু চিন্তা করে দেখো। খুব ইজিলি বলা যায় যে দিন গেছে হলো 4 থেকে 2, মানে 4 বছর থেকে 2 বছর, 4 মাইনাস 2 বছর গেছে এই কয়টা বছর, আর ওইখানে চেঞ্জ হয়েছে কতখানি সেটা যদি আমরা বের করি। জিনিসটাকে একটু সুন্দর করে আঁকি, চলো তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হয় না, উপরে তোমরা বসিয়ে ফেলো যে এইখানে উপরে চেঞ্জটা কত হচ্ছে y অক্ষ বরাবর। ধরো এরকম যদি হয়, এটা এখানে মিট করতেছে আর ওইটা ওইখানে মিট করতেছে, এরকম একটা কিছু ধরে নাও। ওয়াই এক্সিস বরাবর চেঞ্জটা কত হয়েছে, 8, 4 থেকে 8 হয়েছে। তার মানে তুমি যদি বলো ঐকিক নিয়মের কথাটা বলো যে 4 মাইনাস 2 বছরে, মানে 2 বছরে টোটাল আমার ব্যবসার এই যে লাভটা সেটা কত হয়েছে, কতখানি বাড়ছে, 4 থেকে 8 হয়েছে। সো ব্যবসার উন্নতি এতখানি হয়েছে, তাহলে এক ইয়ারে কতখানি করে হচ্ছে সেটা হলো আমরা বের করে ফেলতে পারি 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 দ্বারা। এই যে ঐকিক নিয়মে অঙ্কটা করলাম আমরা, 2 বছরে বাড়ে এত আর 1 বছরে বাড়ে কত করে, এটা দ্বারা আমরা আসলে এক্স অক্ষে স্থাপিত জিনিসটা, এক্স অক্ষে কি স্থাপন করেছি, আসলে সময় স্থাপন করেছি, টাইম বা ইয়ার্স এর টাইমটা স্থাপন করেছি। আর ওয়াই অক্ষে কি স্থাপন করেছি, বিজনেসের প্রফিট বলতে পারো, প্রফিট, ব্যবসার লাভটা স্থাপন করেছি। সো এইটা যেটা বের করলা সেটা আসলে চিন্তা করে দেখো তো কি বের করলা, এই টাইমের সাপেক্ষে প্রফিট কতখানি বাড়তেছে সেটাই বের করলাম। এটুকু কথা কেউ বুঝো না এরকম আছে? আমাকে একটু বলো তো, এই মানটা যদি পজিটিভ আসে তার মানে কি বুঝতেছো, ব্যবসায় কি হচ্ছে, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? কেউ একজন বলো, নাকি নাম ধরে ডাকা লাগবে? বকুল বলো তো কি হচ্ছে? বকুল শুনতে পাইনি। উন্নতি হচ্ছে। উন্নতি হচ্ছে। আর যদি এমন হইতো গ্রাফটা যে না এরকম না, উল্টা হয়েছে ঘটনা, এই এই 8 থেকে 4 নাইমে আসছে, আগে 8 ছিল, অবনতি। তখন এই গ্রাফের এই মানটা কত আসতো, 4 মাইনাস 8 করে দেখ, 8 করে দেখো উপরে কিন্তু মাইনাস চলে আসবে। ঠিক আছে, আর এইটা তো 4 মাইনাস 2 থাকবে, এটা চেঞ্জ করার কিছু নাই, কিন্তু এটা কিন্তু শেষে আছে, এটা আগে আছে। ঠিক আছে, সময় কিন্তু উল্টা করার কোনো উপায় নাই, 4 মাইনাস 2 থাকবে, খালি এইটা এইটা এখানে 4 হয়ে যাবে, ওইখানে 8 হয়ে যাবে, বিয়োগ করলে অ্যান্সারটা কিন্তু মাইনাস আসবে। তো তোমরা বুঝতে পারতেছো তখন কিন্তু ঢালটা অবনতি হবে। যদি আমি এটাকে এরকম ভাবে বোঝাই একটা অন্য একটা লাইন দ্বারা, সেটাকে আমি যদি এইভাবে ওই কালারটাতে নিয়ে যাই, তো বুঝো এই কথাটা আমি বলতে চাচ্ছি, এটার অ্যান্সার কিন্তু অবনতি।
এই উন্নতি শব্দটার পিছনে খেয়াল করো, মানে হইল কি বাড়তেছে, মানে হইল কি কমতেছে, আর নতি মানে হইল ঢাল। খুব ভালো করে এখন বুঝে ফেলো কথাটা। এই যে এই জিনিসটা যেটা বের করলাম আমি, এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আসলে এক্স অক্ষে স্থাপিত রাশিটার সাপেক্ষে ওয়াই অক্ষে স্থাপিত রাশিটার পরিবর্তনের হার এটা, আর এইটাকেই বলা হয় ঢাল। তাইলে ভাই আপনি তো আগে বললেন ডিফারেন্সিয়েশন মানে এই জিনিসটা, এখন আবার বলতেছেন এইটা স্লোপ। স্লোপ আর ডিফারেন্সিয়েশনের তাহলে পার্থক্য কোথায়? সেটা আমরা বুঝি। দেখো, স্লোপ আর ডিফারেন্সিয়েশনের পার্থক্য বুঝতে গেলে আমাদের একটা ভিন্ন ধরনের ফাংশন আঁকতে হবে, যে ফাংশনটা লিনিয়ারলি ভ্যারি করে এরকম জিনিস না, ওটা আঁকলে অত সুন্দরভাবে বোঝা যাবে না। আমরা যদি এরকম একটা ফাংশন আঁকি, তখন আমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবো। তো আমি দেখাচ্ছি, আমি দেখো চোখে যতটা আঁকছি ঠিক আছে। আমরা আগের গুলোকে মুছে দিই, আগের গুলোর মতো চাচ্ছি না। এরকম এই যে আমাদের যে কার্ভ বলে এটাকে, যে কার্ভের মতো হইছে অনেকটা। যাই হোক, বিজনেসের যে কার্ভের মানে হলো এটা তোমার বিজনেস অনেক বেশি প্রফিট করতেছে। ওকে, এখন দেখো যে কথাটা বলছিলাম তোমাদের, এই যে স্লোপটা আমি আঁকলাম, এটাকে রেড করে দিই। সরি, এই যে কার্ভটা আমি আঁকলাম, প্রফিটের কার্ভ যদি এরকম হয় যে 4 লাখ ছিল, তারপরে 4 বছর পর 8 লাখ হয়েছে ঠিকই, কিন্তু চেঞ্জটা এরকম। এখন যদি তুমি বলো যে আমার বিজনেসের উন্নতি এইভাবে হচ্ছে, এইটাই সঠিক, তাইলে বিজনেসের ওনার বা মালিক যদি বলে যে 2 আর 4 এর মাঝখানে 3 বছরে কত কিভাবে বাড়তেছে, আমার যে ব্যবসার উন্নতিটা 3 বছরের সময় কত আছে সেটা যদি সে জানতে চায়, তাহলে সে এভাবে চিন্তা করবে যে 3 বছরে একটু আগে যায় চিন্তা করবে যে ব্যবসার উন্নতি কিরকম হচ্ছিল, 3 বছরে একটু পরে যায় চিন্তা করবে, তারপরে রেট অফ চেঞ্জটা বের করবে করবে। নাইলে কিন্তু তুমি যদি বলো যে এইখানে এটা 2 3 লিখি, হ্যাঁ বেশি কি দেখা যাচ্ছে, এই যে চেঞ্জটা, এটা কি একই হারে হচ্ছে, এক সেম রেটে হচ্ছে আবির বলো তো, নাকি রেটটা ডিফারেন্স আছে? মানে এইটা এই হারেই যদি বলি বাড়তেছে, কথাটা ঠিক হবে কি আগের মতো? এটা কিন্তু তাই বাড়তেছিল সেম হারে লিনিয়ারলি, কিন্তু এখানে দেখো এখানে অনেক আস্তে আস্তে বাড়তেছে, এখানে অনেক জোরে জোরে বাড়তেছে এই সাইডটাতে। খেয়াল করেছো তোমরা ব্যাপারটা? সাব্বির, সাব্বির শুনি নাই কিছু, মাইক্রোফোন অন হইতে একটু টাইম দিতে হয়। সাব্বির তুমি কি বুঝতেছো কথাটা আমার? জি ভাই, একটু নোটের প্রবলেম তো। হ্যালো, হ্যালো, মাইক্রোফোন অন করে সাথে সাথে কথা বলে শেষ করে আবার মিউট ও সাউন্ড দিয়ে ফেলো তোমরা। কাউকে ডাক দিলে সাথে সাথে আনমিউট করে থাকবা কিছু সময়। আচ্ছা দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই টাইমে যে রেট অফ চেঞ্জ ছিল, এই টাইমে ওর থেকে অনেক কম রেট অফ চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখান থেকে এখানে অনেক বেশি জোরে রেট চেঞ্জ হচ্ছে। মানে এখান থেকে 4 এর থেকে এখানে 8 এ উঠতে যে সময় লাগছে, 8 এর থেকে 80 তে যাইতে এর থেকে অনেক কম সময় লাগবে, কারণ এদিকে এই যে ঢালটা অনেক বেশি স্টিপ বলতে পারো, বা অনেক বেশি খাড়া বলতে পারো। রাস্তা হিসেবে যদি চিন্তা করি এটাকে, এটা অনেক বেশি খাড়া হয়ে যাচ্ছে। এখান দিয়ে হাঁটতে তেমন কষ্ট হবে না, এখান দিয়ে উঠতে 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 এই জায়গাতে অনেক কষ্ট হবে। সো এটাই বেসিক্যালি, যখন মানুষ বনে ছিল তখন আনুভূমিকের সাপেক্ষে রাস্তাটা কতটা ঢালু সেটা থেকে এই ঢাল শব্দগুলো আসছে। তোমরা বুঝতেই পারছো? এখন আমি যদি বলি যে এইভাবে এই হারে চেঞ্জ হচ্ছে ব্যবসার, সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 এ আইসা ওই হারটুকু যোগ করে দিলে দেখা যাবে মিলবে না। এইটাই মিলতো, এই কেসে মিলতো, একই হারে বাড়তেছে, এটাই মিলাইতে পারতা। 1 বছরে এত করে বাড়ে, তাহলে 2 বছরে 4 আসিল, 3 বছরে হয়তো 6 হবে, এটা বলা যেত। কিন্তু এরকম কিছু
এই জায়গায় বলতে পারবা না। এখনই বিজ্ঞানীরা চিন্তা করলো যদি আমি একটা নির্দিষ্ট সময় 3 বছর পরেই বা 1 মিনিট পরেই রেট অফ চেঞ্জটা বুঝতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, এই যে ডিফারেন্সটা এটা যত বেশি হবে, এই ডেল এক্সটা যত বেশি হবে, একটু চিন্তা করে দেখো, এইখানে আমি যদি ডেল এক্সটাকে আঁকি, এটা আমার রিয়াল ডেল এক্স ছিল। এটা আমি এটা আর এটা আমার রিয়াল ডেল ওয়াই অংশটা ছিল। ভাবে দেখো, এই যে 8 - 4 তো মানে এইটুকু, মানে এইটুকুই, এটা ডেল ওয়াই। আর এটা হলো ডেল এক্স, মানে এই যে 4 - 2। আমরা যদি এই 3 ইয়ারের ঘটনাটা বুঝতে চাই, 3 ইয়ারের সময় কি পরিমাণ ব্যবসার অবস্থাটা কি সেটা যদি এক্স্যাক্টলি বুঝতে চাই, তাহলে আমার করা লাগবে কি, 3 ইয়ারের খুব কাছের একটা চেঞ্জ নিতে হবে। মানে 3 ইয়ারের আগে পিছনে খুব ছোট একটা সময় নিলাম, আর এরকম একটা কিছু নিলাম, আর ওই দিক থেকে এরকম একটা কিছু নিলাম। এই ডেল ওয়াই এখন যতখানি চেঞ্জটা বলবে সেটা কিন্তু খুব অ্যাকুরেট আসবে, কারণ এইখানে তাকিয়ে দেখো, এই জুম করে দেখো, এই রেখাটা যতই আমি এইটার এটাকে ছোট করতেছি, যতই আমি ডেল এক্সটা কমিয়ে আনতেছি, ততই দেখো রেট অফ চেঞ্জটা মানে এই জিনিসটার পরিবর্তনটা খুব কম হয়ে ছাড়তেছে। তার মানে এই রেখাটা সরল রেখার মতো বিহেভ করতেছে। যদি আমি এই ডেল এক্সটাকে অনেক কমে আনতে পারি, তাইলে আমার যে পরিবর্তনের হার বের হচ্ছে, যে ঢালটা বের হচ্ছে, সেটা এই ধরনের বক্ররেখার ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে। মানে এই রেখার ক্ষেত্রে আমরা নরমালি ঢাল ঐকিকভাবে বের করতে পারি, বাট এই ধরনের রেখার ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে ঢাল, যদি আমি বলি 3 ইয়ার পর রেট অফ চেঞ্জটা কোন দিকে যাচ্ছে, ব্যবসা কোন দিকে যাচ্ছে, ভালো উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, কত রেটে উন্নতি হচ্ছে, সেটা যদি জানতে চাই, তাহলে আমার এই ডেল এক্সটাকে খুব কম করে নিতে হবে। যদি বেশি নেই তাহলে গড়ে পড়তে একটা ভ্যালু দেবে যেটা ভালো ঢাল হবে না। তার মানে পারফেক্ট ঢাল কথাটার মানে হলো ডেল এক্সটা কম হবে, মানে ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে হিসাব করতে হবে আমার। এই জিনিসটাকে লেখার আবার বিশেষ কায়দা আছে। এই জিনিসটাকে লেখা হয় ডি ওয়াই ডিএক্স। পড়ার টেকনিক হলো ডিডিএক্স অফ ওয়াই। কেন ডি ওয়াই বাই ডিএক্স কে কেন ডিডিএক্স অফ ওয়াই পড়তে বলতেছি সেটা বোঝাচ্ছি। আমি কি বলছি, ডেল এক্সটা খুব কম যেন হয়। এখানে এই এই ঢালটা, এটা ভালো ঢাল, কোনো সমস্যা নাই, কিন্তু এটা পারফেক্ট ঢাল না, এটা গড়ে একটা ভ্যালু বের হয়েছে। পারফেক্ট ঢাল হবে যদি আমরা এই এক্সটাকে, ডেল এক্সটাকে খুব কমে আনতে পারি। তার মানে এই কথাটা লেখার একটা স্টাইল আছে। ডেল এক্সটাকে কমে আনতে পারি মানে কি, সেটাকে লেখার স্টাইল তো তোমরা অলরেডি জানো। ডেল এক্সটাকে যদি আমি, এই ডেল এক্সটাকে যদি আমি কমিয়ে জিরোর কাছে নিয়ে যেতে চাই, তাহলে আমার এই পুরো জিনিসটা কত হবে? সেটাকে লিমিটের ভাষায় এভাবে লিখতে হয় না, আমরা লিমিটে জানি যে কোনো কিছুকে যদি একদম কমে ফেলতে চাই, একদম জিরোর কাছে করে, যত কমাবো ততই তো ভালো ঢাল বের হবে। এটা তো বুঝতেই পারছো, এখান থেকে যত কমাবো তত এই রেখাটা সরল রেখা হবে, আর ততই ভালো রেট অফ চেঞ্জটা আমাকে বলে দিতে পারবে, ওই সময় তাৎক্ষণিকভাবে ব্যবসা কোন দিকে যাচ্ছে বলে দিতে পারবে। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি পারফেক্ট ঢাল, পারফেক্ট স্লোপ বা পারফেক্ট ঢাল। এই পারফেক্ট স্লোপ বেসিক্যালি ক্ষুদ্র সময়ের সাপেক্ষে বা ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, এটা যে সময়ে হবে সবসময় তা না, এক্স অক্ষে স্থাপিত রাশিটার ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে আমরা ওয়াই অক্ষে স্থাপিত রাশিটার ঢাল বের করেছি, যেটাকে আমরা পারফেক্ট ঢাল বলতেছি। এই জিনিসটাকে আসলে বেসিক্যালি এক্স অক্ষে স্থাপিত রাশিটার সাপেক্ষে ওয়াই অক্ষে স্থাপিত ফাংশনটার ডেরিভেটিভস বা ডিফারেন্সিয়েশন বলে। সো এই পারফেক্ট ঢালই হলো ডিফারেন্সিয়েশন, যে কোনো ঢালকে ডিফারেন্সিয়েশন বলা যাবে না। এই কারণে আমি বলছি দেখো, রেট অফ চেঞ্জ আসলে স্লোপ, কিন্তু স্মল রেট অফ চেঞ্জ, যদি স্মল চেঞ্জের সাপেক্ষে রেট অফ চেঞ্জটা বের করি,
তখন আমরা ওইটাকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বলি, ওটাকে আর ঢাল বলি না। তোমাদের কি ঢাল এবং পারফেক্ট ঢাল এবং ডিফারেন্সিয়েশন এই জিনিস দুইটা ক্লিয়ার হয়েছে? বকুল, সাব্বির, জি ভাইয়া। আবির? জি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এখন তাইলে আমরা একটু ফর্মাল ওয়েতে ডিফারেন্সিয়েশনটাকে নিয়ে আসি। আমাদের খুব পরীক্ষায় আসে এমন কিছু জিনিসপত্র নিয়ে কথা বলি। দেখো, ফর্মাল ওয়ে মানে হলো এই জিনিসটাকে আমি একটু লিখতে চাচ্ছি একটু ভালো করে। দেখো, আমি যদি বলি যে এই চেঞ্জটা, সেটাকে আমি যদি বলি যে এইচ পরিমাণ চেঞ্জ, মানে আমি যদি এই পুরো জিনিসটাকে এইচ ধরি, এইচ ধরে এটাকে কেটে দেই, এটা আর দরকার নাই, তোমাদের বোঝানোর জন্য ছিল এটা, গেছে বাদ। এটা করে এইচ ধরছি, তাইলে আমার এখানে এটারে তোমার একটু ভিন্ন নোটেশন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ঢাল বের করার কয়েকটা উপায় আগে দেখাই, তারপরে আমরা অন্য কিছুতে গেলে ভালো হবে। আমরা যদি বলি এটাকে x1, তো ফর্মাল ওয়েতে এখন আমাদের বয়স বা চুলের উদাহরণ দিয়ে জিনিসটাকে না দেখিয়ে আমরা এটাকে একটু ফর্মাল ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি। এটা যদি এরকম হইতো, আর ওইটা যদি 4 2 এগুলা না হয়ে 8 4 না হয়ে, এগুলা যদি না হয়ে তোমার y and x হইতো, y and y1 যদি হইতো, তখন এই জিনিসটাকে কিভাবে লিখতে হয় এটা তোমরা বুঝতে পারতেছো কিন্তু। তারপরে আমি একটু দেখিয়ে দিই জাস্ট এটা কিভাবে লিখতে হইতো তোমার। তো এটা একটা অ্যাপ্রোচ ছিল ঢালটা বের করা। এটাকে এখানে না লিখে এখানে লিখি, কারণ ঢাল বের করার অ্যাপ্রোচ তো এখানেই থাকা দরকার। ঢাল নিয়ে কথা বলেছি এখানে, কিন্তু জায়গায় নাই দেখা যাচ্ছে, জায়গা নাই তাতে সমস্যা নেই, কেটে দিই এটা। দেখো, ঢাল বা স্লোপ বের করার একটা ফর্মুলা এটা, বা একটা সিস্টেম। আরো একটা সিস্টেম হতে পারে কি তাহলে, একটু চিন্তা করে দেখো, যদি আমরা এইটুকু ডেল এক্স বলি, এটাকে ডেল ওয়াই বলি, এই কোণটা যদি থিটা হয়, আমি যদি এটাকে থিটা বলি, এই কোণটাকে, এই অ্যাঙ্গেলটাকে জাস্ট ধরো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ওটাকে মুছে দেই। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা 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 নিয়ে আসি।
তাহলে আমরা এটাকে কিন্তু একটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এই এই উপরের অংশ ডিভাইডেড বাই নিচের অংশ মানে কি, এটা আসলে এই সরলরেখাটা ট্যানজেন্ট নেওয়া হচ্ছে, আর কিছুই না। তো সিম্পল ভাষায় বললে এটা হলো ট্যান থিটা। তো ঢাল বের করার আরেকটা উপায় আমরা বুঝলাম যে সরল রেখাটার ট্যানজেন্ট নিলেই ঢাল বের হয়ে যাবে। তোমরা কি এতটুকু বুঝছো? এইটুকু উপরের এইটুকু হলো ডেল ওয়াই, আর এইটুকু হলো নিচেরটুকু হলো ডেল এক্স। সেটা দিয়ে আমরা বের করতেছি, মানে এইটুকুই তো ডেল ওয়াই, এইটুকুই তো ডেল এক্স, এই দুটার অনুপাত করলেই তো এটা বের হচ্ছে। আর এই লম্ব বাই ভূমি এই জিনিসটাকে তো ট্যান থিটাই বলে। তো এটাই আমরা করতেছি এখানে। তো এটা একটা উপায় গেল। লাস্ট যেটা উপায় থাকলো সেটা হলো আমাদের সরাসরি ডিফারেন্সিয়েশন করেও, যেহেতু ডিফারেন্সিয়েশন পারফেক্ট ঢাল, ঢালের থেকে আরো ভালো, মানে নরমালি যার ঢাল বলি তার থেকেও ভালো, তাই এটা দিয়ে তো স্লোপ অবশ্যই বের করা যাবে। সো সবগুলা সূত্র এখানে দেখতে পাচ্ছ, বেসিক যে ফর্মুলাগুলো আছে। আর একটা সূত্র আছে যেটা সরল রেখায় আমি পড়াবো, এটা লিখে দিচ্ছি, আপাতত মানে বোঝাবো না। ওয়াই এর উপর মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটা সরল রেখার ঢাল বের করার একটা টেকনিক, শর্টকাট বলতে পারো। ব্যাপারটা কি আসলে কেমনে কাজ করে এটা একটু দেখিয়ে দিই। ধরো y ইকুয়াল টু 3x লেখা আছে, প্লাস 1 আছে, এটা একটা সরল রেখা। এটার মধ্যে থেকে ঢাল বের করবা কেমনে করে? সবকিছুর এক পাশে এনে ফেলবা। সবকিছুর এক পাশে মানে হলো y টারে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস y আসলো, আর ডানে 0 হয়ে গেল। এরপরে করবা কি, x এর সহগ দেখবা কত আছে, 3 আছে, এখানে 3 বসাবা, ডিভাইডেড বাই y এর সহগ বসাবা, তাহলে এই কাজ হয়ে যাবে। x এর সহগ আছে 3, y এর সহগ আছে -1, এই মাইনাসে মাইনাসে কাটা, ওভারঅল অ্যানসারটা আসলে 3। এটাকে আরেকটা ভাবে বের করা যায়, y mx c এর সাথে তুলনা করেও বের করা যায়, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা একটা শর্টকাট, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ করে দিবা, কাজ হয়ে যাবে। ডানে 0 করে সবকিছুতে। তো এগুলা হলো ঢাল বের করার সমস্ত সূত্র। খুব ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও জিনিসটা, আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি। ঢাল আরো গ্রাফিক্যাল উপায়ে বের করা যায়, সেটা হলো কোণ মেপে মেপে। সেটা তোমরা এখন আপাতত দেখাচ্ছি না কিছু, ওটা 9 টেনের বাচ্চাদের দেখানো জিনিস। সো পারফেক্ট ঢালই আসলে ডিফারেন্সিয়েশন, তোমরা এতটুকু বুঝে ফেলেছো, এটাই হলো ডিফারেন্সিয়েশন। এখন আমি যেটা বলতেছিলাম একটু ফর্মাল ওয়েতে লিখবো বলতেছিলাম। তো পারফেক্ট ঢাল হ্যান ত্যান এটার কথাবার্তা বলা বন্ধ করে আমরা এটাকে ডেল এক্স ধরলাম এইটুকুকে। আচ্ছা, এই এই পুরো ফাংশনটাকে যদি আমি বলি এফ অফ এক্স, মানে এইভাবে যদি লিখি এফ অফ এক্স পুরো ফাংশনটাকে, তাইলে আমাকে বলো তো এই যে এই রেখাটা, এটাকে কি লেখা যাবে ভালো করে একটু বলতে পারবা? কেউ একজন বলো তো। এটা আসলে আমরা যেহেতু ফাংশন পড়ে আসছি, ডিফারেন্সিয়েশন পড়ানোর জন্য অনেক দিন ধরে ফাংশন পড়ছি, সেটার রিজনটাই ছিল এটা। এই জায়গাটা আসলে কি, এই ডোমেনটা যদি ইনপুট দাও, x1 যদি ইনপুট দাও, আউটপুট হিসেবে পাচ্ছ না এটা, মানে x1 এর রেঞ্জ না এটা, x1 ডোমেনের সাপেক্ষে এই ফাংশনটা রেঞ্জ না এটা, এইটুকু বুঝো কিনা আমার কথাটা সবাই? হ্যালো মান্নান, বকুল, কেউ আছো তোমরা? আবির? জি ভাইয়া, ঠিক আছে। এইটুকু হলো এফ অফ এক্স ওয়ান আমরা বলতে পারি, বা x1 ইনপুট দিলে যে আউটপুটটা পাবো সেটা মূল ফাংশনের মধ্যে। তার মানে এই কথার আউটপুটটাকে f of x2 হিসেবে লেখাই যায়।
সো এই বিন্দুটাকে আমি এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা ওইটা দিয়ে প্রকাশ করতে পারি যদি আমি পুরো ফাংশনটাকে এটাকে রিলেট করে দিই। এখন দেখো আমি এই কথাটাকে কিভাবে লিখতে পারি, এটাই তো y2 আমার, আমি যদি একটু ভালো করে বলি এটাই y2 না। আর এখানে এটাই xy1 কিন্তু, বুঝছো? চেঞ্জ করতে পারো কিনা কথাটাকে, I don't know. এইটুকু উপরে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত উপরে যে উচ্চতা সেটা y2, যেটা আমি f of x2 দ্বারা বলতে পারি, কারণ x2 ইনপুট দিলে আউটপুট হিসেবে তো এই ফাংশন থেকে এই y2 ই পাওয়া যাবে, আর x1 ইনপুট দিলে এই ফাংশন থেকে f of x1 তথা y1 জিনিসটা বের হয়ে আসবে, রেঞ্জটা বের হবে। সো আমি এইখানে এই পুরো জিনিসটাকে রিপ্লেস করে দিতে পারি তাহলে f of x2 আর y2 দ্বারা, বাট এটাকে আমি রিপ্লেস করব না, একটু ভিন্নভাবে কাজটা করব। আমি x1 x2 রে একটু ভিন্নভাবে লিখতে চাচ্ছি। এবার একটু খেয়াল করে দেখো, x1 কে যদি আমি x বলি তাইলে f of x2 কত হবে, যদি এইটুকু দৈর্ঘ্য, এইটুকু পুরোটুকু, এইটুকু যদি h হয়, এইটুকু যদি h হয়, x2 রে কি লেখা যাবে, x plus h। সো আমি এই কাজটা এখন করব, এটা x2 এর জায়গায় এটা বসাবো আর x1 এর জায়গায় এটা বসাবো। আর একটু সহজভাবে যদি সোজা বাংলায় চিন্তা করো, এইটুকু দৈর্ঘ্যই তো এই পরিবর্তনটা, x2 minus x1 মানে কি, এখান থেকে x2 এখান থেকে x1, এই দুটার পার্থক্যই তো এইটুকু। সো এই পার্থক্য যেটা আছে সেটাকে আমরা সরাসরি এখানে লিখবো কি আকারে, দেখো এখানে লেখার থেকে মনে হয় এখানে লিখে ফেলাটা বেশি বেটার। ডেল ওয়াই এর জায়গায় আমরা লিখবো হলো এইটা f of f2 minus f of f1, কারণ y2 minus y1 এর পরিবর্তে এই কথা লেখা যাবে, আমি বুঝিয়ে ফেলছি তোমাদের। এখন del x জিনিসটাকে যদি আমরা লিখি, সরাসরি h লিখতে পারি, ভাইবে দেখো x1 রে যেহেতু আমরা বলতেছি x, তাই এখানে আমরা x1 আর রাখবো না, x লিখলাম। আর x2 রে বলতেছি x plus h, মানে h বেশি গেছে, তাহলে এটাকে আমরা x plus h লিখবো। দেখো এখানে del x জিনিসটাই তো আসলে h আমার, এই যে ধরাই রয়েছে, এটাকে আমরা h লিখে দিই। সবকিছু h এবং x এ নিয়ে গেলাম, তাহলে আমার ভ্যারিয়েবল গুলো কমে গেল, y1 y2 দেখতে দেখতে কষ্ট লাগতেছিল। এখন h আর x ছাড়া কিছুই নাই, দেখো পুরো পুরো জিনিসটার মধ্যে এই যে জিনিসটা বের করে আনলাম না আমরা, এটাকে বলা হয় মানে মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, মানে ম্যাথমেটিক্যালি যদি সত্যিকারের ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করতে চাই সেটা ইন্টারন্যাশনাল নোটেশন এটা, যে এই যে চেঞ্জটা h-টাকে টেন্ডস টু 0 করো, এরপর এই ফাংশনটার লিমিট ভ্যালু বের করো। তার মানে ডিফারেন্সিয়েশন হলো ঢালের মধ্যে লিমিটকে জুড়ে দেওয়া। তোমরা এখন ডিফারেন্সিয়েশন কি এবং জিনিসটার মানে কি বুঝতে পারছো বাচ্চারা, একটু বলো তো। জি ভাইয়া। বাকিরা কি বোঝো নাই, সাব্বির, বকুল? বুঝছি ভাইয়া। বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। এই আমি এটা নিয়ে অনেক বেশি সময় নষ্ট করলাম। এইরকম সময় কেউ কখনো নষ্ট করে না ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য। ডিফারেন্সিয়েশনের অনেক 50টা অঙ্ক এতক্ষণে করে ফেলা যাইতো, কিন্তু এই জিনিসটা যেটা পরীক্ষায় আসবে না সেটা নিয়ে আমরা এত সময় নষ্ট করলাম, পুরো ক্লাসটাই এখানে আমরা দিয়ে দিলাম। এটার কারণ হলো তোমাদের জন্য ডিফারেন্সিয়েশন কি এটা যেন ইউনিভার্সিটিতে আমাদের বইটার অনেক, আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে, অনেক ছাত্রই জানে না। বইটা আসার পরে এই মানে ডিফারেন্সিয়েশন কি, এটাকে বলে যে
ডিফারেন্সিয়েশন মানে হলো কোনো কিছুকে ভেঙে ফেলা। তারপরে আরো অনেক রকমের গাঁজাখুরি কথাবার্তা বলে। বেসিক্যালি ডিফারেন্সিয়েশন মানে কোনো কিছুকে ভেঙে ফেলা না, ইন্টিগ্রেশন মানে কোনো কিছুকে জুড়ে দেওয়া, এইসব কথাও ঠিক না পরিপূর্ণভাবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তো একদমই ঠিক না। ডিফারেন্সিয়েশনের মানে তো কথার মধ্যেই মানে আছে, ডিফারেন্স মানে পরিবর্তন, সিয়েশন মানে পরিবর্তনের হার। ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে লিমিটের মধ্যে লিমিট ব্যবহার করে যদি পরিবর্তনের হারটা নির্ণয় করি, সেটাই হবে ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশনের বের করার যে সিস্টেম সেটা আমরা বুঝে ফেলছি। যে কোনো একটা ফাংশন যদি তোমাকে এখন দেওয়া হয়, দেখো আমি তোমার সিম্পলি জিনিসগুলো দেখা দিচ্ছি। এখন ডিফারেন্সিয়েশন মানে যদি বুঝতে থাকো, তোমার কাছে জিনিসটা অসম্ভব কঠিন কিছু না। তোমাকে একটা ফাংশন দেওয়া হলো y = এটা, তোমাকে বললো এটা ডিফারেন্সিয়েশন করে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখাও। x এর সাপেক্ষে এই ফাংশনটা ভ্যারিয়েবল আছে, তোমার ফাংশন যেহেতু করে আসছো ডোমেইন কারে বলে চিনো, এটার ভিতরে এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছো এই ফাংশনের মধ্যে ডোমেইন হলো x। এই x এর সাপেক্ষে y মানে sin x এর পরিবর্তনে হার বের করতে বলতেছে তোমার, এটা ডিফারেন্সিয়েশনের মানে। তোমার যদি এটা দিয়ে এটা বের করতে বলে, এটা বের করো, এটা তোমার কাছে এখন কোনো মানে কঠিন ব্যাপার না। করবা কেমনে এটা তো শেখাবো, বাট তোমার কাছে সেন্স করার দিক থেকে জিনিসটা কি করতে বলছে সেটা তুমি এখন ফিল করতে পারতেছো। এই ফাংশনটা এরকম ভাবে আইকে ধরো, চিন্তা করো যদি সাইন ফাংশন আঁকি, সেটার পরিবর্তনে হার বের করতে বলতেছে। এটা করার জন্য আমি কি করতে পারি, আমি একটা লিমিটের অঙ্ক সলভ করতে পারি, এই ধরনের একটা লিমিটের অঙ্ক। সেটা কি রকম হতে পারে, সেটা হতে পারে ফাংশনটার মধ্যে x + h বসাবো, তার মানে কি sin x এর ভিতর x + h বসাবো। এটা তো খুব কঠিন কাজ না, এটা কেমনে লেখাই যায় sin x এর ভিতর x + h, এটা কেমনে লেখাই যায় sin x এর ভিতর x ডিভাইডেড বাই h করব। এই যে একটা লিমিটের অঙ্ক হইছে, লিমিটের অঙ্ক করা যেটা আমরা গত দিন শিখেছি অনেকগুলো টেকনিক। এই লিমিটের অঙ্কটা সলভ করতে হবে। sin θ - cos sin a - sin b সূত্র আছে, সেটা দ্বারা এক্সপ্যান্ড করে কিছুক্ষণ অঙ্ক করলে লিমিটের অঙ্কটা হয়ে যাবে। এই লিমিটের অঙ্কটা সলভ করা হইলেই আসলে আমার ডিফারেন্সিয়েশন অফ sin x এর মান বের হয়ে আসবে। এটা তুমি করার পরে দেখবা কিছুক্ষণ পরে অ্যানসার বের হয়ে আসবে, এটা আসলে cos x। সো sin x এর ডিফারেন্সিয়েশন cos x কিভাবে আসলো, কেন আসলো, পুরোটা আমরা বুঝে ফেললাম। যদি এটা তুমি ভুলে যায় থাকো বা কেমনে করে এটা না জানো, সেটা আমি করাই দেবো, সমস্যা নেই। বাট জিনিসটা সেন্স করতে পারছো কিনা, ডিফারেন্সিয়েশন আসলে জিনিসটা কি, সেটা হলো আমার প্রশ্ন তোমাদের কাছে। হ্যালো, জি ভাইয়া। যদি সেন্স করতে পারো তাহলে খুবই ভালো ব্যাপার। আমরা এখন এই ফার্স্ট পার্ট এখানে ক্লোজ করব।